ওকে, কেমন আছো সবাই তোমরা? ভালোই আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো স্যার আছি। আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো। পূর্ব ঘোষিত বিষয় অনুযায়ী আজকের বিষয় হবে বাংলা বানান। বানান নিয়ে কথা বলবো, অর্থাৎ আমাদের আলোচ্য বিষয় হবে বানানের কয়েকটি সাধারণ নিয়ম। আমরা যখন ভাষা লিখি, লিখার সময় বানানটা অত্যন্ত জরুরি একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং প্রত্যেক ভাষারই বানানের কিছু নিয়ম রয়েছে, রীতি রয়েছে, সে অনুযায়ী আমাদের বানানটা লিখতে হয়। ঠিক বাংলা ভাষাতেও বেশ কিছু নিয়ম রয়েছে বানান লিখার জন্য, সেগুলোও আমরা মান্য করি। তবে মনে রাখবা যে এই বানান বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে কিছুটা পরিবর্তন হয়। যেমন তোমরা সবাই জানো যে আমরা কিছুদিন আগে লিখতাম যেমন শ্রেণী বানানে, শ্রেণী বানানে এটা লিখতাম, তাই না? কিন্তু লক্ষ্য করলে দেখবা বর্তমানে শ্রেণী বানান কিন্তু এইটা আর নাই। শ্রেণী বানানে এই দীর্ঘই উঠে গিয়ে হ্রস্ব ইকার হয়ে গেছে, এইটা একটু খেয়াল রাখবা। তো আমরা দেখেছি যে বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে এই বানানগুলো পরিবর্তন হয়ে থাকে। তবে এই পরিবর্তন করে থাকেন একটি গোষ্ঠী বা একটি সংগঠন। বাংলা বানানে, বিশেষ করে আমাদের বাংলাদেশে বাংলা বানানে বাংলা একাডেমি অনুমোদিত বানান রীতি মান্য করা হয়। এখানে তোমাদের এমসিকিউ একটি প্রশ্ন আসে যে বাংলা বানান মূলত কোন রীতিকে অনুসরণ করা হয়? প্রশ্ন হবে বাংলা একাডেমি অনুমোদিত বানান রীতি। ক্লিয়ার? প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বাংলা বানান কোন বানান রীতি মান্য করা হয়। বাংলা একাডেমি কর্তৃক যেই বানান আমরা সেটাই মূলত মান্য করে থাকি। ঠিক আছে? তো বাংলা একাডেমি থেকে যে বানানের নিয়মগুলো আমাদের দিয়েছে, অর্থাৎ বানানের কয়েকটি অনেক অনেক নিয়ম রয়েছে, এর মধ্য থেকে আমরা আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যে নিয়মগুলো রয়েছে আসলে সেই কয়টা নিয়ম নিয়েই আলোচনা করার চেষ্টা করব। তবে তোমাদের পরীক্ষাতে এর বাহিরে কোনো নিয়ম আসবে না, আমরা যেগুলো আলোচনা করব এর বাহিরে কোনো নিয়ম ইনশাল্লাহ আসবে না, এগুলো থেকেই আসবে। তবে মনে রাখবা এখান থেকে প্রশ্ন আসে কয়েক রকমের। কি কি প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন আসতে পারে আমাদের আগে সেটা জানা জরুরি। এখান থেকে প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে চারটা বানান দিয়ে বলবে যে নিচের কোনটি সঠিক, চারটি বানানের মধ্যে নিচের বানান কোনটি সঠিক বানান, এইটা একটা আসবে। এরপরে আরো একটা ধরনের প্রশ্ন আসে যে তোমাদের এই যে বানানের যে সরাসরি নিয়ম রয়েছে এই নিয়ম তুলে দিবেন। যেমন যে স্ত্রীবাচক শব্দের শেষে কি বসে, হ্রস্ব ইকার না দীর্ঘ ইকার, হ্রস্ব উকার না দীর্ঘ, এইরকম একটি প্রশ্ন। এই নিয়ম, এই জন্য আমাদের এই নিয়ম লাইনটা হুবহু মুখস্থ করা জরুরি, তাহলেই তোমাদের এখান থেকেও প্রশ্ন আসবে। নিয়ম মুখস্থ করে কোনো লাভ হয় না যতক্ষণ তুমি চর্চা না করবা, প্র্যাকটিস না করবা। যত বানান নিয়ে চর্চা করবা, প্র্যাকটিস করবা, তত তোমাদের কিন্তু বানান সহজ হয়ে যাবে। যে বানানটা তোমাদের কাছে মনে হয় কঠিন সেই বানানটা 8 বার 10 বার লিখবা, লিখলে দেখবা ওই বানানটা আর কখনোই তোমাদের ভুল হবে না। তো ঠিক আছে, আমরা আর অন্যদিকে কথা না বাড়িয়ে মূলত ক্লাসের দিকে চলে আসব। আমাদের আলোচনার বিষয় বললাম যে আজকে বানানের কয়েকটি সাধারণ নিয়ম। এখানে কয়েকটি নিয়ম বলতে এখানে আমরা শিখব আজকে হ্রস্বই এবং দীর্ঘই, এইটার নিয়ম শিখব। হ্রস্বই দীর্ঘই বা হ্রস্ব দীর্ঘ, এই নিয়মটা প্রথমতই আমরা আজকে একটু আলোচনা করি। যদিও এই বিষয়গুলো আমাদের অনেকের জানা, এবং এর আগে আমি ভিডিও ক্লাস তোমাদের এই বানানের উপর একটা নিয়েছি, তোমরা যারা দেখেছো তাদের ক্লাসটি আরো সহজ মনে হবে। তো হ্রস্ব এবং দীর্ঘই বানানের 1 নম্বরে যেটা আমরা দিতে পারি সেটা হচ্ছে মনে রাখবা সবসময় তৎসম শব্দের বানানে, তৎসম শব্দের বানানে বানানে হ্রস্ব ইকার ব্যবহার হয়। যেগুলো আমাদের মূলত তৎসম শব্দ, মনে রাখবা যেগুলো তৎসম শব্দ সেই সকল তৎসম শব্দের বানানেই হ্রস্ব ইকার ব্যবহার হবে। এটাই কিন্তু এক প্রকার প্রশ্ন যে তৎসম শব্দের বানানে কোন কার বসে,
রস্বইকার না দীর্ঘইকার? রস্বইকার। যেমন উদাহরণ আমরা দিতে পারি অটোবি। অটোবি, দেখো অটোবি এটা একটা তৎসম শব্দ। তারপরে এই যে দেশি, দেশি শব্দ, দেশীয় কিন্তু এক প্রকার তৎসম। তৎসম শব্দ কোনগুলো? আমরা জানি যে যেগুলো সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে। তৎ অর্থ তার আর সম অর্থ সমান। এই যে তৎ অর্থ তার, সম অর্থ সমান, অর্থাৎ তার সমান। তার সমান বলতে কার সমান বোঝায়? সংস্কৃতের সমান। অর্থাৎ সংস্কৃত থেকে যে শব্দগুলো সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলোকে আমরা বলি তৎসম শব্দ। আর এই তৎসম শব্দে রস্বইকার ব্যবহার হবে। ক্লিয়ার? এরপরে 2 নম্বর হিসাবে আমি যে পয়েন্টটা তোমাদেরকে লিখেছি সেটা হচ্ছে 2 নম্বর পয়েন্টে কয়েকটি স্ত্রীবাচক শব্দে, মনে রাখবা কিছু কিছু স্ত্রীবাচক শব্দ রয়েছে। স্ত্রীবাচক শব্দ, এই স্ত্রীবাচক শব্দের সকল স্ত্রীবাচক শব্দ এখানে আয়ত্ত হবে না, তবে কিছু কিছু স্ত্রীবাচক শব্দ রয়েছে যে শব্দের পরে সব সময় দীর্ঘইকার ব্যবহার হবে। অর্থাৎ মনে রাখবা স্ত্রীবাচক শব্দের শেষে কোন কার ব্যবহার হবে? স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার ব্যবহার হবে। যেমন আমরা দিতে পারি অভিনেত্রী। অভিনেত্রী দেখো স্ত্রীবাচক একটি শব্দ। আমরা দিতে পারি জননী। জননী মানে মা, আমরা তো সবাই জানি তাই না? জননী দেখো স্ত্রীবাচক শব্দ, আমরা রস্বইকার দিতে পারি। দাসী, দেখো দাসী, দাসী একটা স্ত্রীবাচক শব্দ, এখানে আমরা রস্বইকার ব্যবহার করব। এর মধ্যে সতী, সরস্বতী, হরিণী, হৈমন্তী, কল্যাণী, কিশোরী, গাভী, গর্ভবতী, এগুলো সবগুলোই হচ্ছে স্ত্রীবাচক শব্দ। সুতরাং স্ত্রীবাচক যত শব্দ রয়েছে এই সকল শব্দের পরে দীর্ঘইকার ব্যবহার হবে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এরপরে Yes, sir. ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা 3 নম্বর একটি নিয়ম পাবো, সেটি হচ্ছে দেখো ভাষা এবং জাতি। ও সরি, ভাষা এবং জাতির নামের পরে, ভাষা এবং জাতির নামের পরে রস্বইকার বসবে। রস্বইকার বসবে, এটা কি দেখা যাচ্ছে রস্বইকার? ওকে। তো ভাষা এবং জাতির নামের পরে সবসময় রস্বইকার বসবে, এটা মনে রাখবা। যেমন দেখো আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায়। আর আমরা জাতি হচ্ছে বাঙালি, জাতি হচ্ছে বাঙালি। আবার দেখো বাঙালির আকার কই স্যার? ও আচ্ছা, থ্যাংক ইউ। বয়াকার, ইয় আকার, লয় রস্বইকার, ঠিক আছে। দেখো আমরা বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের ভাষা। আর এই বাঙালিটা হচ্ছে আমাদের জাতি। এবং ইংরেজি দেখো রেজি, ইংরেজি হচ্ছে একটি ভাষা, আর ইংরেজ এটা হচ্ছে এক প্রকার একটা জাতি। ইংরেজ জাতি। দেখো আমি বলেছিলাম ভাষা এবং জাতি এই দুই ক্ষেত্রেই রস্বইকার ব্যবহার হবে। এইটা বাঙালি, এটা একটা জাতি, রস্বইকার দিলাম। আবার দেখো ইংরেজি একটা ভাষা, তারপরেও রস্বইকার দিলাম। এরকম ইংরেজি, জাপানি, ইরানি, তেহরানি, আফগানিস্তানি, সকল ক্ষেত্রেই মনে রাখবা যদি ভাষা হয় অথবা জাতি হয়, জাতি মানে একটি দেশের যে জাতীয়তা সেটাকে বোঝাচ্ছি আমরা। তো এই ভাষা এবং জাতির শেষে সবসময় রস্বইকার ব্যবহার হবে। এই প্রশ্নটা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এটা থেকেই, যে ভাষা এবং জাতির নামের শেষে কোন কার বসে? রস্বইকার বসে। তারপরে আমরা চতুর্থ যে নিয়ম, অর্থাৎ শেষ যে নিয়মটা মিশাতে হবে, হ্যাঁ চতুর্থ একটা নিয়ম, অর্থাৎ শেষ, এইখানে রস্ব এবং দীর্ঘইর একটি শেষ নিয়ম আমরা দেখব। দেখবা যে বিশেষণ বাচক, সেটা হবে বিশেষণ বাচক
সরি বিশেষণ বাচক বা আলি প্রত্যয়যুক্ত শব্দ, মনে রাখবা এই শব্দটা আলি। এই আলি যোগে যত শব্দ রয়েছে, এই আলি প্রত্যয় যোগে, অর্থাৎ কোন শব্দ উচ্চারণ করতে গিয়ে যদি শেষে আলি থেকে যায়, মনে রাখবা সেই ধরনের সকল শব্দে রস্বইকার বসবে, রস্বইকার বসবে। অর্থাৎ সংক্ষেপে মনে রাখবা আলি প্রত্যয়যুক্ত সকল শব্দে রস্বইকার বসে, আলি প্রত্যয়যুক্ত সকল শব্দে রস্বইকার বসে। যেমন দেখো মিতালি, গীতালি বা গীতালি, তারপরে এইরকম সোনালি, দেখো সোনা, সরি সোনা, সোনালি। তাহলে মিতালি, গীতালি, চৈতালি, সোনালি, বর্ণালী, তারপরে 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 মেয়েলি, হ্যাঁ মেয়ের মতো স্বভাব যার, মেয়েলি, এইরকম। তো এই চারটা নিয়মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাষা এবং জাতির নামের শেষে কুনকার বসে এইটা। তো আমরা রস্বই এবং দীর্ঘইকার এই নিয়মে আমরা চারটা নিয়ম শিখলাম। চারটা নিয়ম তোমাদের একদম নখদর্পণে থাকবে, এভাবে যে প্রথমে মনে রাখবা তৎসম শব্দের রস্বইকার বসবে, তারপরে ভাষা এবং জাতের নামের শেষে রস্বইকার বসবে, যেমন ইংরেজি, জাপানি, ইরানি। কয়েকটি স্ত্রীবাচক শব্দ থাকবে, কিছু স্ত্রীবাচক শব্দ, এই শব্দগুলো দীর্ঘইকার বসবে, যেমন অভিনেত্রী, কর্ত্রী, যাত্রী, তারপরে হচ্ছে ছাত্রী, জননী, তরুণী, দাসী ইত্যাদি ইত্যাদি। এবং আরেকটা জানবা যে আলি প্রত্যয়যুক্ত সকল শব্দে, তবে সেটা বিশেষণ বাচক হবে। বিশেষণ বাচক মানে কি, যেগুলো গুণ বাচক, ওই শব্দটি দ্বারা গুণ বাচক প্রকাশ করবে অর্থটা। অর্থাৎ মিতালি, সোনালি, চৈতালি, সোনার মতো, যেমন একটা গুণ প্রকাশ করছে, বিশেষণ বাচক। অর্থাৎ মনে রাখবা সব ধরনেরই হবে, তবে কিছু দু একটা পার্থক্য রয়েছে, এটার জন্য দরকার নাই। শুধু মনে রাখবা যে আলি প্রত্যয়যুক্ত সকল শব্দে, আলি প্রত্যয়যুক্ত সকল শব্দে রস্বইকার হবে, যেমন মিতালি, চৈতালি, সোনালী, বর্ণালী, চারটা নিয়ম। এখন কি কেউ বই না দেখে আমার কথা শুনে এই চারটা নিয়ম বলতে পারবা? কে আছে বলো? তৎসম শব্দের বানানে শেষে রস্বইকার স্ত্রীবাচক শব্দের শেষে বলো একজন। আর বিশেষণবাচক আলি প্রত্যয় যোগে শব্দইকার হবে। গুড। এবার দেখি ইয়ে বলো, মুমতাহিনা বলো। আমি উইনার, আমি সব বলে দিছি। বলে দিয়েছ, আচ্ছা দিনা বলো, দিনা, দিনা বলো। তৎসম শব্দের পরে ইকার বসে, স্ত্রীবাচক শব্দের পরে দীর্ঘিকার বসে, আর বিশেষণবাচক আদি প্রত্যয়যুক্ত শব্দে ইকার বসে, ভাষা ও জাতির নামের শেষে ইকার বসে। গুড, সুন্দর হয়েছে। এই চারটা থেকে আমাদের অবশ্যই একটি প্রশ্ন আসে, মনে রাখবা, খুব গুরুত্বপূর্ণ। এইবারই আমরা রস্বই এবং দীর্ঘই শেষ, এবার ও এর ব্যবহার জানবো। ও, এই যে কোথায় কোথায় ও বসে আর কোথায় কোথায় ও বসে না, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। বর্তমানে এখানেও চারটি নিয়ম আমরা পাবো। এক নম্বরের নিয়ম পাবো, দেখো প্রথম নিয়মটাই হচ্ছে যে ক্রিয়াপদের বানানের পদান্তে, অর্থাৎ মনে রাখবা ক্রিয়াবাচক শব্দ হবে, ক্রিয়াপদের বানানে পদান্তে। পদান্তে মানে কি জানো? পদের শেষে, মানে পদান্তে মানে হচ্ছে ওই পদ বা ওই শব্দটার শেষকে বোঝায়। হ্যাঁ, পদান্তে মানে শেষে। ওকার অপরিহার্য না, পদান্তে ওকার অপরিহার্য না। অর্থাৎ ক্রিয়াপদ যেগুলো, আমরা ক্রিয়াবাচক যেগুলো শব্দ, এই ক্রিয়াপদের বানানে বা লিখতে যখন আমরা যাব, তখন শব্দটার শেষে, পদের শেষে ওকার দেওয়ার কোনো দরকার হবে না। যেমন আমরা উদাহরণ দিতে পারি, আনবো, সরেয়া ন আর ব, আনবো, তারপরে করত, করব, তারপরে বল ব, বলবো, তারপরে খেইকাল ল ব, খেলবো। দেখো এগুলো সবগুলো ক্রিয়াপদ, বিশেষ করে আমরা লিখলাম আনবো, খেলবো, করতো, বলবে, বলবো, তারপরে হচ্ছে আরো ধরলো, মারবো, পড়বো,
ইত্যাদি ইত্যাদি, এগুলো সবগুলো ক্রিয়াপদ। এবং এই ক্রিয়াপদের বানানে কখনোই ওকার দেওয়া যাবে না, ঠিক আছে? তবে মনে রাখবা, যদি এটা আরেকটা উদাহরণ, যদি এই ক্রিয়াপদটা অনুজ্ঞাবাচক হয়, কি বাচক হয়? অনুজ্ঞাবাচক শব্দ হয়। তাহলে অনুজ্ঞা কাকে বলে বলো তো একজন? অনুজ্ঞা জিনিসটা কি? ঋষা বলো, ঋষা বলো অনুজ্ঞা কি? ঋষা আছো লাইনে? স্যার আছে, কিন্তু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। শুনতে পাচ্ছ না আমার কথা? স্যার আমি বলি, বলো। স্যার অনুজ্ঞা মানে হলো কাউকে কিছু করতে বলা। স্যার অনুজ্ঞা মানে কাউকে কিছু করতে বলা। ওকে, গুড। অর্থাৎ অনুজ্ঞা হচ্ছে, আমরা মূলত বুঝতে পারি অনুজ্ঞা হচ্ছে আদেশ উপদেশ জাতীয় শব্দ। হ্যাঁ স্যার, এখন বলেন, শুনতে পাচ্ছি। ওকে, অনুজ্ঞা হচ্ছে আদেশ উপদেশ বাচক শব্দ, বা আদেশ উপদেশ অনুরোধ প্রার্থনা এই ধরনের শব্দগুলোকে আমরা বলবো অনুজ্ঞাবাচক শব্দ। আমরা জানলাম যে ক্রিয়াপদের বানানের পদান্তে ওকার দিতে হবে না, কিন্তু যদি সে শব্দটি অনুজ্ঞাবাচক শব্দ হয় তখন ওকার দিতে হবে, ওকার হবে। তাহলে আমরা যদি উদাহরণ দিই, যে করতো, আনবো থেকে আনো, সরেয়া দন্ত নয়কার আনো। দেখো এটা একটা, আমি তোমাকে আদেশ করছি বা হুকুম করছি আনো, তারপরে করতো থেকে করো, করো। বলতো থেকে বলো, খেলবো থেকে খেলো, এই ধরনের। তারপর হচ্ছে মরবো থেকে দেখো মারো। আমি এইভাবে মনে রাখবা যে ক্রিয়াপদ যদি হয় এবং ওইটার বানানের শেষে কখনোই আমরা ওকার দেব না, কিন্তু যদি সে শব্দটি অনুজ্ঞাবাচক হয়, আদেশ উপদেশ বুঝায় শব্দটি দ্বারা, তখন আমরা সেখানে ওকার ব্যবহার করব। ক্লিয়ার? বলো, কোনো সমস্যা আছে? ইয়েস স্যার। নো স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এই দুইটা নিয়ম আছে। এরপরে 3 নম্বর যে নিয়মটা আমরা দেখব সেটা হচ্ছে আরেকটা শব্দ মনে রাখবা, আনো। এই আনো একটা শব্দ, প্রত্যয়, অর্থাৎ আনো প্রত্যয়যুক্ত সকল শব্দে ওকার হবে। এই যে আনো প্রত্যয়ের শেষে সবসময় ওকার হবে। যেমন দেখো করানো, করানো, তারপরে পড়ানো, পড়ানো, তারপর থাপড়ানো, আছে না, থাপ্পড় মারে না গালে, সেই থাপড়ানো, তারপর চড়ানো, ইত্যাদি ইত্যাদি। মনে রাখবা যে আনো প্রত্যয়যুক্ত শব্দে ওকার হবে, যেমন করানো, বলানো, চড়ানো, থাপড়ানো, চড়ানো, মারানো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পড়ানো, এই ধরনের যত শব্দ, ঠ্যাঙ্গানো। হ্যাঁ, ঠ্যাঙানো, গুড গুড গুড, এই ধরনের শব্দগুলো। তো আমরা একটু মনে রাখার চেষ্টা করি, আমাদের যদি পরবর্তীতে কোনোদিন আর নাও পড়ি তাও আমাদের যাতে এই বিষয়গুলো মনে থাকে। সেজন্য যখনই ক্লাস হচ্ছে তখনই ক্লাসগুলো এমন ভাবে নখদর্পণে নিবা যে যাতে আমাদের পড়ার দরকার না হয়, একদম সন্ধে সন্ধে মিল করে পড়বা। তাহলে দেখবা যে তোমাদের আর পরবর্তীতে বাসায় গিয়ে ওই বই হাসতে আর হবে না, এমনিতেই মনে চলে আসবে একটার পর একটা। আমরা দেখলাম যে ক্রিয়াপদ যদি হয় তার শেষে আমরা কখনোই দেব না, ওকার দেব না, কিন্তু যদি সেটা অনুজ্ঞাবাচক হয় তাহলে আমরা অবশ্যই দেব। এবং আনো প্রত্যয়যুক্ত সকল শব্দে, যেমন আলী প্রত্যয়যুক্ত সকল শব্দে আমরা কি পেলাম? রস্বইকার, চৈতালি, সোনালী, রূপালী, বর্ণালী। আর আনো প্রত্যয়যুক্ত সকল শব্দে আমরা পাবো ওকার, যেমন করানো, পড়ানো, মারানো, চড়ানো, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? এবং এই একটা জিনিস মনে রাখবার, একটা জিনিস এখান থেকে, সেটা হচ্ছে যে যদি একটি শব্দ উচ্চারণ করতে গিয়ে অর্থের বিভ্রান্তি ঘটে, হ্যাঁ, অর্থের বিভ্রান্তি ঘটে, অর্থাৎ একটা শব্দ উচ্চারণ করতে গিয়ে, যেমন আমি একটা লিখি কাল, কাল আর কালো, দেখো এইটা কয়াকার ল, এটা কয়াকার ল। আমরা বলেছি যে ক্রিয়াবাচক শব্দে আমরা দেব না, ওকার দেব না, কিন্তু যদি সেটা অনুজ্ঞাবাচক হয় তাহলে আমরা দেব বলেছি। আবার এটা তো অনুজ্ঞাবাচক না, তারপরে কেন আমরা দিলাম? দিলাম এই সূত্রেই যে যদি অর্থের বিভ্রান্তি ঘটে উচ্চারণ করতে গিয়ে, তখন আমরা কিন্তু সেখানে ওকার ব্যবহার করতে। যেমন এই কাল অর্থ হচ্ছে সময়, আর এই কালো অর্থ, কালো অর্থ এই যে বর্ণ,
এক প্রকার বর্ণ, তাই না? এইটা একটা মনে রাখবা। তারপরে কোন আছে, কোন এবং কোন, এইরকম যে অর্থের পার্থক্য আমরা বর্ণ লিখে দিতে পারি। যদি অর্থের বিভ্রান্তি ঘটে তাহলে জি 61 নাদিয়া, হ্যাঁ, যদি অর্থের বিভ্রান্তি ঘটে তখন আমরা ওকার ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা 4টা নিয়ম পেলাম ওকারের। এই 4টা নিয়ম কে বলবে দেখি? আমি বলবো স্যার। বলো স্যার আমি বলি রিশা। স্যার আমি বলবো। আগে যে বলেছো সে বলো। হ্যাঁ স্যার আমি বলি। বলো। স্যার ক্রিয়াপদের শেষে ওকার বসে না, কিন্তু সেই ক্রিয়াপদ যদি অনুজ্ঞাবাচক হয় তাহলে তার শেষে ওকার বসে। আর আনো প্রত্যয় যুক্ত সকল শব্দের শেষে ওকার হয়। আর শব্দ উচ্চারণ করতে গিয়ে অর্থ বা উচ্চারণের বিভ্রান্তি ঘটলে তার শেষে ওকার বসে। গুড, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এভাবেই তোমরা যদি পড়ো তাহলে দেখবা যে পরবর্তীতে তোমাদের আর বেশি কষ্ট করতে হবে না। ঠিক আছে, আমাদের আর অংশ কি করা যাবে? সময় কতক্ষণ আছে? 10টা 24। আচ্ছা, আর একটু। এইবারে আর একটা জিনিস শিখে আমরা শেষ করে দেব অতি দ্রুত, সেটা হচ্ছে বিসর্গ এর ব্যবহার। বানানে বিসর্গ, এই বিসর্গ এর ব্যবহার একদম সিম্পল এবং সহজ। বানানে বিসর্গ এর ব্যবহার মনে রাখবে। 1 নম্বরের নিয়ম এটা হলে স্যার আমি বলবো, আর কেউ বলবে না, হবে না কিন্তু সবসময় অন্য। ঠিক আছে, পদান্তে আমি একটাও বলিনি এখনো। আচ্ছা বলবা, পদান্তে বিসর্গ হবে না পদের শেষে, অর্থাৎ কোন সময় যে কোনো শব্দের শেষে বা পদের শেষে বিসর্গ হবে না, হবে না। যেমন ক্রমশ, এই ক্রমশ কিন্তু একটা বিসর্গ জাতীয় শব্দ। তারপরে প্রথমত, প্রথমত, প্রথমত কিন্তু একটা বিসর্গ সন্ধিজাত শব্দ, কিন্তু এখানে কিন্তু আমরা বিসর্গ ব্যবহার করলাম না, কারণ পদের শেষে কখনোই বিসর্গ হবে না। তবে বিসর্গ কোথায় হবে? পদের মধ্যে। কোথায় হবে? পদের মধ্যে বিসর্গ হবে। যেমন দেখো দুঃখ, দুঃখ পদের পদান্তে কখনোই বিসর্গ হবে না, তবে বিসর্গ হবে কোথায়? পদের মধ্যবর্তী জায়গায়। যেমন দুঃখ, তারপর দুঃসহ, নিঃশব্দ, স্বতঃস্ফূর্ত, এই শব্দগুলোতে বিসর্গ হবে। এবং 3 নম্বর এবং সর্বশেষ যে নিয়মটা, সেই নিয়মটা হচ্ছে 3 নম্বর নিয়ম। তিন নম্বর নিয়মটা পেলাম আমরা, দেখলাম যে পদের প্রথম শেষে হবে না, পদের মধ্যে হবে, তবে যদি সেটা অভিধান সিদ্ধ হয়। মনে রাখবা, অভিধান সিদ্ধ হয় তবে বিসর্গ হবে না। তবে যদি সেটা অভিধান সিদ্ধ হয় তবে বিসর্গ, অর্থাৎ ব্যাকরণের নিয়ম অনুযায়ী নয়, নিয়ম বহির্ভূত, ব্যাকরণের নিয়ম বহির্ভূত। অর্থাৎ আমাদের অনেক সময় নিপাতনে সিদ্ধ থাকে কিছু, অর্থাৎ নিয়মের ব্যতিক্রম থাকে কিছু, সেই ধরনের যদি শব্দ হয়, অর্থাৎ মনে রাখবা অভিধান সিদ্ধ হলে সেখানে বিসর্গ বর্জনীয়, বিসর্গ হবে না। যেমন দুস্থ, দয়সু দন্তাশয়ে থয়ে, এই দুস্থ হচ্ছে একটা বিসর্গ জাতীয়। যেমন দু যোগ থ আমরা সন্ধিতে পড়েছিলাম, দুস্থ, কিন্তু এখানে বিসর্গ আছে, কিন্তু এখানে বিসর্গ নাই। ঠিক আছে, দুস্থ। তারপরে এইরকম আমরা পাবো হচ্ছে নিঃশ্বাস, নিঃশ্বাস নয়সি তালবাশয় বয়াকাদন্দস্য, দেখো নিঃশ্বাস, দুস্থ, নিঃশ্বাস, তারপরে বহিস্থ, মনস্থ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা বিসর্গ নিয়ে পেলাম যে পদান্তে বিসর্গ দিতে হবে না, বিসর্গ থাকবে পদের মধ্যবর্তী জায়গায়, তবে অভিধান সিদ্ধ হলে আমরা বিসর্গ বর্জনীয়। এই 3টা নিয়ম বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। অবশ্যই বলো। নাবিসাতে পদের শেষে বিসর্গ থাকবে না, পদের মধ্যে বিসর্গ থাকবে। আর বিসর্গবাচক শব্দ যদি অভিধান সিদ্ধ হয় তাহলে সেখানকার ওকে, গুড, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তবে আমরা আজকে বাংলা 3টা নিয়ম শিখলাম, হ্রস্বই দীর্ঘইকারের নিয়ম শিখলাম, ওকারের নিয়ম শিখলাম, এবং হ্যাঁ, এবং আমরা বিসর্গ নিয়ম শিখলাম। কালকে আমি ওকে, এই 3টা নিয়মের উপরে তোমরা অন্তত
অন্তত 15টা এসকিউ করে আমার গ্রুপে পোস্ট করবা সবাই, এবং নিয়ম পড়বা। পরবর্তী দিন আমরা বাকি অংশ নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। এবং পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম স্যার। সবাই আসসালামু উপস্থিত থাকবে এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।